কেউ কেউ বলছেন যে এটি মানে এক ধরনের সেনাপ্রধানের একটি অবাধ্য আচরণ। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণার মতো অবস্থা। তো সব মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি। বিষয়টি ম্যাচিউর হলে হয়তো কাল পরশু আরো বিস্তারিত আলোচনায় যাব। আজকে জাস্ট এক ধরনের হাইলাইটেড আলোচনা। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনি এবং আপনার দর্শক যারা এখন অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যৎ দেখবেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। পরিস্থিতি বেশ গরম মুস্তাফিজ ভাই, পরিস্থিতি বেশ গরম চারিদিকে। অনেকে অনেক রকমের আশঙ্কা করছেন, যদিও আমি কোনো আশঙ্কা করি না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা আমি জানি, তাদের যে মানসিক অবস্থা জানি, তারা এই মানে অন্যরকম কোনো অঘটনের দিকে যাবে বলে আমার মনে হয় না। তবে প্রথমেই দর্শকদেরকে দুটি বিষয় আমি একটু বলতে চাই। অনেক গালাগালি শুনছে, অনেক গাইলাইছেন, মানে বট বাহিনী এবং জেনারেল ওয়াকার নিযুক্ত বাহিনী। গত 23শে মার্চে আমি একটি পোস্ট করেছিলাম জরুরি অবস্থা জারির পায়তারা। 24শে মার্চ সকালে সব সেনা কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকার। এটা নিয়ে এক গাদা গেছে, হাই ভাই কি বললেন, হ্যাঁ। তখন থেকেই কিছু বিষয় পাকানো শুরু হয়েছিল, যেগুলো আপনারা ক্রমশ দেখছেন আস্তে আস্তে ম্যাচিউর হতে যাচ্ছে। এবং গত পরশুদিন আমি আরেকটি পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে, বেশ রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে আমি লিখেছিলাম এই পোস্টটা 19শে মে রাত রাত না দুপুরেই, অর্থাৎ বাংলাদেশে 20শে মেতে আমি দিয়েছিলাম, কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনাপ্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে। প্রায় 40টি গাড়িতে এসেছেন জেনারেল, ব্রিগেডিয়ার এবং কর্নেল মহোদয়গণ, কি কথা তাহার সাথে মধ্যরাতে, দেশ রক্ষা না ভক্ষণ। তো এটা নিয়েও দেখি যে ভাই বট বাহিনী এবং তার অনুগত বাহিনী ঝাঁপায় পড়ছে। এবং আজকের যে সেনাপ্রধানের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু এই প্রসঙ্গটা আসছে, এবং সেনাপ্রধান বলেছেন যে তাকে সরকার জিজ্ঞেস করেছিল তিনি বৈঠক করেছেন কিনা। তিনি এর জবাবে বলেছেন যে তার সে এখতিয়ার আছে যে কোনো সময় সভা ডাকার বা বৈঠক করার। তো যাই হোক, খামাখা গাইডলাইন লাভ নাই ভাই, প্রত্যেকটা বিষয় অনেকভাবে চেক করে উপস্থাপন করা হয়। এবং প্রথমেই বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোন রকমের কোন বিরোধিতা বা আপত্তি বা সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার কোন ইন্টেনশন আমার তো নাই, আমার মনে হয় না কারোরই আছে। আমাদের বক্তব্য হচ্ছে কিছু সংখ্যক কর্মকর্তা এবং বিশেষত হাসিনার দ্বারা পরিপুষ্ট কিছু কর্মকর্তা, যারা এখন পর্যন্ত নানা রকম গেম খেলে যাচ্ছে, নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তো মোস্তাফিজ ভাই, আমি আপনার কাছে চলে যাই। আজকের যে বক্তব্য আপনি তো পড়েছেন, দেখেছেন, মানে যা কিছু আপনার আপনার পর্যবেক্ষণটা কি? সেনাপ্রধানকে আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হলো আর কি, মানে এতটা অ্যাগ্রেসিভ কিন্তু তার যে আচরণ বা তার সম্পর্কে আমরা যতটুকু জানি, এটা ঠিক যায় না তার সাথে আর কি। তো আপনার বিশ্লেষণ কি একজন মানে সেনা কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন এই বিষয়টা, একটু শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রথমে আমি বলি যে আপনার মনে আছে যে রাওয়াতে একটা ভাষণ দিয়েছিলেন, হ্যাঁ, 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 হ্যাঁ। এবং ওই দিনও তিনি উত্তেজিত ছিলেন এবং সামসর্ট তার কন্ট্রোল ছিল না, মানে নিজের উপর এরকম একটা। সেম জিনিসটা আমি যারা অংশগ্রহণ করেছে তাদের কয়েকজনের সাথে কথা বললাম, সেম জিনিসটা দেখা গেছে এটার মধ্যে। আচ্ছা, প্রথমে আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি আমি নাম্বার অফ প্লেস থেকে প্রথমে একটা যখন পেলাম, একটা ভার্সন পেলাম যে এই জিনিসগুলো আলোচনা করেছে, আমি মেনুতে দেখে বলছিলাম না না এরকম হইতে পারে না, এটা নিশ্চয়ই কেউ আমাকে খাওয়ানোর চেষ্টা করতেছে এই ইনফরমেশন গুলা। হ্যাঁ, কারণ আমার ক্ষেত্রে প্রায়ই হয় যে আমাকে অনেক সময় অনেক লোক রং ইনফরমেশন দেয়, দেন আস্তে আস্তে জাস্ট ছয়টা সোর্স থেকে কনফার্ম হলো যে একটু ভিন্ন ভার্সনের, বাট জিনিসটা হচ্ছে সেম। এবং আমি সবকিছু মিলিয়ে বলবো দিস ইজ আউটরেজিয়াস। একজন সেনাপ্রধান হিসাবে আমি আমার 28 বছর চাকরি জীবনে সেনাপ্রধান, জিওসি বা এদের কাউকে অ্যাড্রেসে সরকার সম্বন্ধে এই ধরনের এবং এইভাবে মন্তব্য করতে আমি কখনো দেখিনি। স্ট্রেট আমি বলবো এটা একটা দেশদ্রোহিতার সামূল্য, যে সরকারের এগেইনস্টে যে সমস্ত কথা বলছে এবং যে জিনিসগুলা তার জুরিসডিকশনের বাইরে। এখন আসি, প্রথমে হচ্ছে উনি ওই যেটা আমি বডি ল্যাঙ্গুয়েজটা একটু করি। যখনই উনি কোনো বডি মানে যখন উনি বিরক্ত হন, তখনই দেখা যাচ্ছে যে উনি আউট অফ দ্য লাইন কোনো কিছু বলেন। এবং আমরা সবাই এতদিনে বিভিন্ন স্তরে স্তরে কয়েকবার আমরা জেনেছি উনার সাথে যে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী বা ভারতের সেনাপ্রধানের সাথে এবং উনি মডারেট আওয়ামী লীগ করতে চেয়েছেন। তারপরে ফাইনালি শেখ হাসিনা, সরি, প্রফেসর ইউনূসকে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য। এবং যতবারই উনি এক্সপোজ হয়েছেন, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব স্বাভাবিক জিনিস, যে কোনো মানুষ এটা বুঝতে পারবে যে
এরকম একটা সময় যদি উনি এই কথাটা বলেন, তাহলে পাবলিকের কাছে উনার ইনার সেলফটা এক্সপোজ হয়ে যাবে, এবং এক্সপোজ হয়ে যাওয়াটা উনি পছন্দ করবেন না অবশ্যই। এবং এই কারণেই উনি যে আবার এই কথাগুলো যে উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে উনি নিজেই বুঝতে পারছে যে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন, এই জন্য এটা ফ্রাস্ট্রেশন থেকে এসছে, এটা আমার অ্যাসেসমেন্ট। এখন আমি বলি, প্রথমেই যে জিনিসটা আমার কাছে যে গুরুত্বপূর্ণ যে হেডিং গুলা আমি একটু বলি। প্রথমে উনি বলেছেন যে উনার কোনো পলিটিক্যাল অভিভাবক নাই গত 9 মাস ধরে। তার মানে এটার মানে কি 9 মাস আগে পলিটিক্যাল অভিভাবক ছিল। এইটার সুরে আমি আবার বলেছেন যে আমরা এখন পলিটিক্যাল অভিভাবক চাই, এবং আমি চাই দ্রুত নির্বাচন, এবং এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে পরবর্তীতে একটা অফিসারের কোশ্চেন আনসারে বলছে ইনশাল্লাহ আপনারা ওই 1 জানুয়ারির মধ্যে নাকি নতুন সরকার পাবো, এই ধরনের একটা কথা বলেছেন। আমার কথা হচ্ছে একজন সেনা প্রধান হিসেবে উনি জুরিসডিকশন রাখেন না যে মানে কখন নির্বাচন হবে না না হবে। ইট ইজ নট উইদিন হিজ রাইট, উইদিন হিজ জুরিসডিকশন। হি ইজ ভায়োলেটিং মিলিটারি ল, এমবিএমএল এবং দেশের আইন। একজন দেশের কর্মচারী হিসাবে উনার কি বলে স্ট্যাটাসে হচ্ছে বাংলাদেশের এটা কি বলে প্রোটোকলে উনি হচ্ছে 12 নম্বর, সেই 12 নম্বর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট পজিশন হচ্ছে 12 এখানে উনি অ্যাকচুয়ালি পারেন না। উনি একটা ক্যাবিনেটের অংশ হবেন যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে, তখন উনি তার মত দিতে পারবেন, বাট এটা তো যুদ্ধ অবস্থা না। এই সময় উনি বলতেছেন যে উনি অভিভাবকহীন, মানে হচ্ছে তিনি প্রফেসর ইউনূসকে অভিভাবক হিসেবে স্বীকার করতেছেন না, এবং এটাও আবার ফার্দার কনফার্ম করে যে উনি সাজিব ভুঁইয়াদেরকে বলেছিলেন যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড, তাকে জ্ঞান বাড়ানোর জন্য, এবং বুকের পাথর চাপা দিয়ে। তার এই কথাটাই বোঝাচ্ছে এই বুকে এখনো পাথর চাপা দেওয়া আছে, উনি নিজেকে হালকা করেন নাই। নেক্সট হচ্ছে দ্রুত ইলেকশন চাই, আমি লিস্ট দেখে বলতেছি। ও আচ্ছা, ফার্স্ট হচ্ছে উনি প্রথম আমি জাস্ট আমার হাতে যে কাগজটা আছে আমি জাস্ট হাইলাইটেড কয়েকটা পয়েন্ট একটু বলি, আমাদের আলোচনার সুবিধা হবে। তিনি বর্তমান পরিস্থিতিকে, দেশের সার্বিক পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সময়ের সাথে সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। তিনি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে, পুনর্গঠিত হতে পারছে না, শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে গত প্রায় 6 মাসের বেশি। এই অরাজক পরিস্থিতি সেনাপ্রধান যদি ঘোষণা করেন, এর দায় কার ঘাড়ে এসে বর্তায় মনে করেন আপনি? ফার্স্টে আমি বলি যে আমার চাকরির লাইফে আমি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। সো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখনই দায়িত্ব পালন করেছি, সেনাবাহিনী যখন গ্রাউন্ডে ছিল, তখন এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ গ্রাউন্ডে আছে। কারণটা কি? এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে থেকে উনি যেটা করতেছে, কেউ গিয়া মব গিয়া আওয়ামী লীগের কাউরে আগুন দিতেছে, বাড়ি আগুন দিতে, ওখানে গিয়ে আওয়ামী লীগকে সেভ করতেছে, আওয়ামী লীগের প্রপার্টি ইয়া করতেছে। উনি জাস্ট এই মেইন এফোর্টটা রাখতে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে ইয়া করার জন্য। জুনিয়র লেভেলের তো অফিসারদের ইয়া নাই। আমি আপনাকে বলি যে আপনি তো নিউ ইয়র্কে আছেন, বর্তমানে আমাদের আলগা মোমেন যে আছেন উনি নিউ ইয়র্কে আছেন, চলে আসেন, অনেকদিন পরে আসেন, এবং কিছুদিন আগে একটা প্রাইভেট অনুষ্ঠানে উনি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর কি, বিভিন্ন কথার মাধ্যমে। সো এটা তো আমাদের কাছে ক্লিয়ার, ইটস নট, মানে অ্যাকচুয়ালি 626 এটা একটা ফিকটিশাস নাম্বার, মানে আমার মতে হচ্ছে জাস্ট ফিড ইন করছে ওই জায়গায়, বাট অন গ্রাউন্ডে এই সংখ্যাটা অনেক বেশি। এবং এই যে কিছু কিছু লোকজনকে, ইভেন আমাদের সেনাবাহিনীর লোক, বিজিবির লোক, তারা ওই বর্ডার পর্যন্ত পার করে দিয়ে আসছে, এয়ারপোর্টে যেতে সাহায্য করেছে। আমি আপনাকে ইয়াতে বলেছিলাম যে জিয়াউল আহসানকে যখন এয়ারপোর্টে পাঠানো হয়, ইট ইজ এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট, এবং ডিজিএফআই দুইজনে মিলে ওরা যখন পাঠাচ্ছে, এবং যারা অফিসার ওখানে আছেন ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, তাকে ছেড়ে দিচ্ছে, তখন আমাকে ফোন করে, আমি তখন লাইভ করি, এবং পাশাপাশি যখন তারা সমস্ত অ্যাক্টিভিটিস এটার উপর ইয়া করে এবং তাকে জেগে দেন। এই জিয়াউল আহসান থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো কিছু জেনারেল ওয়াকার দায়ী। সো এখানে মানে হচ্ছে কি মোস্তাফিজ ভাই, আমরা যে বিষয়গুলো আসলে জানতে চাই, যে বিষয়গুলো, যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে 5ই আগস্টের পর থেকে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে, অবশ্যই, এবং এই ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। যখন পুলিশ ছিল না, যখন পুলিশ পালিয়ে গেছে, সেনাবাহিনী রোলটা প্লে করেছে। কিন্তু তারপরেও তিনি বলছেন, এখানে দেখেন, অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে কেউই টার্গেট করছে না, আমি প্রথমেই বলেছি। এবং যে কথাগুলো আপনি বলছেন, আমরা জানতে চাই বারবার, এই যে 626 জন বা 27 জন যে নাম্বার, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? তাদেরকে
নিরাপত্তা দিয়েছেন ভালো কথা, তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে, কে কাকে দিয়েছে? কারেক্ট। এইটাই আমি একটা জিনিস বলি, যখন ৫ই আগস্টের পরে, আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার, ক্যাপ্টেন, যে সাভার এলাকায় ছিল, সে আমাকে ফোন করে বলল যে, "স্যার, আমি জানি যে আওয়ামী লীগের এই নেতার পাশে অস্ত্র আছে। আমি যখন অপারেশন করছি আমার অস্ত্র দিতে যাচ্ছে না।" সো এইটাই হচ্ছে আরকি, যে যেহেতু 9 ডিভির ডিওসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আওয়ামী। সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন ম্যাজিস্ট্রেসির পাওয়ার নিয়ে যদি যত যাই বলেন, আইন কানুন সবকিছুতে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে। সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা ম্যাজিস্ট্রেসির পাওয়ার নিয়ে আসি, এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি, আমাদের কখনোই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই। এই প্রথমবার ব্যর্থ কেন না, মানে হচ্ছে আপনি আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, আপনি কোনো কাজ করছেন না, আবার আপনি দাবি করছেন যে আবার দাবি পরিস্থিতি অরাজক, পরিস্থিতি অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি কেন বলতেছি যে জুনিয়র অফিসাররা, উনি যদি এখন এই যে এখন যে মানে তার মাসল ফ্লেক্স করলো সরকারের সামনে যে শেষ অব্দি দায়িত্ব, বাট এইটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা, এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে যাচ্ছেন, দে নো দ্য এক্সাক্ট থিং। সো উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয় দেখাচ্ছে এই কথাগুলো বলে, এবং ওখানে কোশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা উনার সেট করা জিনিস, বাট অন গ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই, কারণ আর্মি তার পিছনে নাই। এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী এগেন্স্টে, আমরা কখনোই সেনা প্রধানের এগেন্স্টে বলেছি, বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন, নিষিদ্ধ করতে মানা করেছে। উনি তো সিরিজ, এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেন্স্টে আমরা কোনো কিছু করতেছি না। সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে ৩০-৩৫ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না। এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা শোতেই বলেছি, 24 ডিবের জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমেই সে যে ফেনী ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে, ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে, করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে জায়গাটা দিয়েছিল, এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে, এখন শুধু জাস্ট ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে, বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে। এটা কিন্তু করতেছে, মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে। হ্যাঁ, বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই, এবং দে আর ডেডিকেটেড, বাট ফিউ সিনিয়র যারা আছে, এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা হয়েছিল, এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে, পালিয়ে যেতে দিচ্ছে। এরপরেও লোকজন, কিছু বুদ্ধিজীবী আছে, এটা মানে কি বলবো, এদেরকে মানে অনলাইনে মুখ খারাপ করতে ইচ্ছা হয়, কিন্তু করতে পারি না। ওয়াকার সাহেব ভালো। ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপরে ধরেন এই গত 10 মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এই জাতীয় কিছু হয় নাই, এটা একটা ভালো সাইন আমি মনে করি। কিন্তু ধরেন এই যে গদবাঁধার কথা, দেশে বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে। তো দেশে বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না, কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার সাবেক অভিভাবক হাসিনা। এবং আপনি দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে আজকে যে শিরোনাম থাম্বনেইলে আমি গানের লাইন দিয়েছি, আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আন্ধার। যেহেতু তিনি গান পছন্দ করেন, আচ্ছা, তারপরে দেখেন যে তিনি বলছেন যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস জাতিসংঘকে আহ্বান করেছে এই তদন্তটা করার জন্য? প্রথম পদক্ষেপ। জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে সেনাবাহিনী তাদেরকে রেসপন্ড করে নাই। তো সেনাবাহিনী বলতে পারতো যে ভাই আমরা করতে চাই, সরকার দেয় নাই আমাদেরকে, আমরা সরকারের তোমার সরকার এখানে অফিসারদের সামনে সে কিন্তু লাই করলো, একদম পিওর মিথ্যা কথা বললো। রিপোর্টের মধ্যেই বলা আছে সেনাবাহিনীর সাথে, এবং সেনাবাহিনীর সাথে একদম যোগাযোগ করে নাই তা না, কিছু কিছু অফিসার এবং কিছু কিছু কন্ট্রাক্টের সাথে তো তারা যোগাযোগ করেছে। কারণ আমি যেহেতু মানে এই টিমটা এখান থেকে যাওয়ার সাথে আমি কিছু কোঅর্ডিনেশন করে দিয়েছিলাম যে ইয়াতে, সো আমি ব্যাপারটা জানি, কিছু কিছু জানা আছে। মানে জাতিসংঘ সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি, সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি, অফিসিয়ালি সাপোর্ট করেন, হেল্প করে নাই।
মানে এই সেনাবাহিনী তো কোনো সাপোর্টই করে নাই এখানে। এটা তো সেনাবাহিনী কোনো সাপোর্টই করে নাই। কোনো কিছু করে নাই। এবং পরবর্তীতে রিপোর্ট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এই যে টিমটা জাতিসংঘতে গিয়েছিল, এখানে কিন্তু একজন কলকাতার দাদাবাবু ছিল কিন্তু ওই টিমের মধ্যে। হ্যাঁ? টিমের মধ্যে কিন্তু সে ইচ্ছা করলেই তো পারবে না। কারণ দেয়ার আর আদার টিমের মধ্যে আরো অনেক আছে। এবং সবাই জানে যে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে। বাট ফাইনালি যদি ওরকমই হইতো, তারা যদি কোনো অনিয়ম করতো, ওই দাদাবাবু তো দাঁড়ায় যেত যে ইউএন এখানে অনিয়ম করতেছে, অন্যায়ভাবে করতেছে। ওখানে কিন্তু দাদাবাবু ছিল একজন। আমি নামটাও জানি, এখন বলবো না জিনিসটা না। আরকি। তো তারপরে আমি আরেকটা প্রসঙ্গে যাই। অনেক বক্তব্য তিনি বলেছেন যে সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে হতাশা ব্যক্ত করেন। পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে প্রথম দিন থেকেই প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন, তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয় বলে তিনি উল্লেখ করেন। মানে আপনি অবস্থাটা দেখেন। অথচ কিন্তু ১০টা সংস্কারের মধ্যে ৬টা কিন্তু অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছে আরো ২-৩ মাস আগে। সংস্কারের ইয়াতে কিন্তু দিয়ে দিচ্ছে আরো আগে। তবে মানে আপনার মূল উনি যেহেতু ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়া ওই জিনিসগুলো চায়। সো উনি যদি এটাতে ইনভলভ থাকে, তাহলে তো উনি উনার চয়েস মতো লোক দিতে পারবেন। হ্যাঁ? এইজন্য উনি চাচ্ছেন যে আর্মির মধ্যে। বাট কথা জিনিস হচ্ছে, এটা কিন্তু আর্মির মানে জব ডেসক্রিপশন জুরিসডিকশনের মধ্যে পড়ে না। তাদের চার্টার অফ ডিউটির মধ্যে এটা পড়ে না। সো উনি এটা দাবি যে করতেছেন, যে এটা তো সরকার কি কারেক্ট, সিদ্ধান্ত নিবে, কি সংস্কার করবে এটা কারেক্ট। সেনাবাহিনীকে জানাই করতে হবে। সরকারের এমন কোনো দায় পড়ে নাই। তাই না? কারেক্ট। তবে একটা পয়েন্ট বলব যে করিডোরের ব্যাপারে যেটা যেটা জি, আমি আসছি। হ্যাঁ। মানে আচ্ছা, উনি এই পয়েন্টটা বলছেন যে আমার ধারণা কি জানেন তো, ওনার এই ক্ষোভ বা বডি ল্যাঙ্গুয়েজ বা যা কিছু সবকিছু হচ্ছে ওই যে নিরাপত্তা উপদেষ্টা যে খলিল সাহেবকে কেন্দ্র করে। কেন্দ্র করা। মানে কোনো উনি উনি এক ধরনের অফেন্ডেড হয়েছেন খলিল সাহেবকে নিরাপত্তা উপদেষ্টা বানাই দেওয়ার পরে, এবং প্লাস ওই যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিফেন্স দেখার দায়িত্ব দেওয়ার পরে। এবং মানবিক করিডোরের ব্যাপারটা নিয়ে একটু বলে তারপর আপনার কাছে আসি যে উনি বলছেন যে মানবিক করিডোরের মধ্যে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা একটি জাতিকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছেন কিনা এই প্রশ্ন রাখেন, এবং তিনি স্পষ্ট ভাবে বলেন দেয়ার উইল বি নো করিডোর। এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা, মানে এটা কোনোভাবেই আপনি যদি সরকার কি সিদ্ধান্ত নিবে, আমি দিচ্ছি আপনাকে, সরকার কি সিদ্ধান্ত নিবে, এটা এই যে কথাটা বলা, এটা যে কত বড় অবাধ্যতা এবং 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 এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের সুস্পষ্ট লঙ্ঘন। এবং আমি আপনাকে জাস্ট ক্লু দেই, সরকারের এই প্রসঙ্গটা যেটা তিনি বলছেন যে মানবিক করিডোরের বিষয়টা, এই বিষয়টা কিন্তু আসলে এখানে প্রথম উত্থাপন করে হচ্ছে আমাদের ভারতপন্থী যেই পররাষ্ট্র উপদেষ্টা আছে তহিদ হোসেন। তিনি বলে ফেলছেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের, কিন্তু এই নীতিগত সিদ্ধান্ত কোথায় নিয়েছে, কারা নিয়েছে, এই জাতীয় কোনো তথ্য কিন্তু আর পাওয়া যায়নি। পরবর্তী দিনই অর্থাৎ এই তহিদ হোসেনের এই বক্তব্যের দিনই বা পরদিনই প্রেস সচিব বলেছেন যে রাখাইনে মানবিক করিডোর স্থাপন নিয়ে সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এটা যে তহিদ হোসেনের যে রুট, সেই রুটের একটা অ্যাডভাইস থেকে যেটা হয়েছে এটা মোটামুটি ক্লিয়ার। আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে, বিং এ আর্মি চিফ, যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন 5ই আগস্টে, আপনি কথা বলেন না কেন? আপনি কথা তো বলতে পারেন। যদিও কথা হয়েছে 3 বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন, কিন্তু আপনি এইভাবে বলতে পারেন কিনা? আমি একটু শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওনার সাথে যে 3 বাহিনী সহ যে কনফারেন্সটা হয়েছিল, ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে। ওখানে সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা, করা। হোয়ার ইজ হি ইজ রাইট। আমি মনে করি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে আর্মির সাথে একটা আগে থেকে কথা বলে নেওয়া ঠিক আছে। ডিসিশন উইল বি টেকেন বাই গভর্নমেন্ট। বাট কথা হচ্ছে এর পরবর্তীতে আমি যেটা শুনেছি, উনি বলেছে যে এটার বিষয়ে একটা স্টাডি আছে, লেফটেন্যান্ট জেনারেল শাহিন যে এনডিসির কমান্ডার, উনি একটা প্রেজেন্টেশন দিবেন, ওনারা শুনবেন। এটা দেওয়ার জন্য বোধহয় খলিলুর রহমান এবং প্রফেসর ইউসুফ করেছে কিনা আমি জানি না, বাট সরকারকে করবে এবং এটা নিয়ে একটা ডিসকাশন হবে। এবং উনি ওটার পক্ষে বিপক্ষে কিছুই বলেন নাই। এবং এইটার জেরে কিন্তু আজকে যে সন্ধ্যার দিকে খলিলুর রহমান কিন্তু একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে সেনাবাহিনী এবং আমরা একই পেসে আছি। এবং উনি জাস্ট দরবারে গিয়ে
উনি জাস্ট এটাকে উল্টায় দিলেন। মানে যে কথাগুলা বললেন এটা অ্যাকচুয়ালি উনার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। একটা হচ্ছে উনি করিডোর দিবে কি দিবে না এটা হচ্ছে সরকারের এখতিয়ার, ক্যাবিনেটের এখতিয়ার। উনি তো ইজ নট এ মেম্বার অফ করিডোর। আর উনি মেম্বার অফ করিডোর ক্যাবিনেট কখন হবে? যুদ্ধ অবস্থায়। বাংলাদেশে এখন পর্যন্ত যুদ্ধ অবস্থা নাই। এই মানবিক করিডোরটা সম্বন্ধে আমি জাস্ট একটু বলি। ফার্স্ট জি হচ্ছে রাখাইনে ওখানে একটা ফেমিন হবে, এটা ইউএন এর একটা সংস্থা অ্যানালাইসিস করেছে। কিভাবে করেছে? যে ওই এলাকার মধ্যে 65 to 70% হচ্ছে দরিদ্র সীমার নিচে, 85% ওখানে কৃষিকাজের উপর নির্ভরশীল। গত 1.5 বছরে 20% এর বেশি আহ, আবাদি জমি কাল্টিভেশন হয় নাই। সো দ্যার ইজ এ ফুড শর্টেজ, ক্লিয়ার। এবং এটা সরকারও জানে এবং মায়ানমার সরকারও জানে। সো আরাকান আর্মি লজিস্টিক কাট অফ করার জন্য সমস্ত জিনিসগুলা তারা অফ করে দিতেছে। এখানে সিত্তোয়ে পোর্ট যেটা ইন্ডিয়ার কন্ট্রোল, আবার আসতে হচ্ছে চকফু যেটা চায়না কন্ট্রোল, এবং এটা হচ্ছে এই অংশটা কিন্তু সরকারের ইয়াতে। সো খাবার বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু ওখানে একটা ফেমিন হবে। আচ্ছা, ফেমিন যদি হয় তাহলে ওখানে এইড দিতে হবে। এইড দিতে হলে এই সবাই এখন বলে সমুদ্র পথে কেন না? সমুদ্র পথে তো তারা ব্লক করে রাখছে এই জন্য না। আর অন্যান্য জায়গাতে এই পোর্ট দুইটা ছাড়া যদি কোথাও করে দেয় নো ইনফ্রাস্ট্রাকচার, এনে তো কোথাও ভিড়াইতে হবে, একটা পোর্ট তো থাকতে হবে। দ্যাটস ওয়াই কাম বাংলাদেশ। এখানে বাংলাদেশ আসছে হচ্ছে এইভাবে। আমি যেটা জেনেছি মানে সরকারের উচ্চ লেভেলে, সেটা হচ্ছে প্রফেসর ইউনুস অলরেডি চায়নার সাথে একটা ডিল করেছে যে এই করিডোরটা যদি দেয়, এবং এটা হচ্ছে আমরা কোনো ট্রুপস কমিট করবো না এবং আমাদের বর্ডার পর্যন্ত। দেখেন যদি ইয়াটা হয় মানবিক করিডোর, আমরা যদি না দেই ওখানে ফেমিন হবে। ফেমিন হইলে আরো লোকজন এখানে ইনফ্লাক্স হওয়ার আছে। এটা হচ্ছে আমরা বর্তমানে 12 বা 16 লাখ যেটাই যে ইয়াটা আছে এটা তো ফেরত দিতে পারবো না, আরো উই হ্যাভ টু টেক। বাট এটার একটা মাত্র চান্স হচ্ছে আমরা যদি করিডোরটা দেই। আপনি জানেন কিনা যে 2022 সালে কিন্তু আরাকান আর্মি আমাদেরকে লজিস্টিক সাপোর্ট চেয়েছিল, কারণ তাদের লজিস্টিক মানে হচ্ছে খাওয়া দাওয়া। এই ধরে যদি দেই তাহলে তারা এই ইয়াকে নিয়ে নিবে, ওই রোহিঙ্গা গোষ্ঠীকে নিয়ে নিবে। আমরা ওইটা না করে উল্টা রোহিঙ্গাদের থেকে রিক্রুট করতে দিলাম জান্তা সরকারকে। জান্তা সরকার এরা আরো খেপে গেল। এখন ওদের পরিস্থিতি ভালো হয়েছে, কিন্তু এখন তারা নাও নিতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম এখন নিবে, কারণ হচ্ছে তাদের লজিস্টিক সমস্যা আছে। এবং এই ডিলটাই হয়েছে জাতিসংঘের সাথে, এবং চায়না এটার মধ্যে করবে। একমাত্র বাধা দিবে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এবং দেখেন এই করিডোর নিয়ে যে জেনারেল ওয়াকার যেটা বলছে এটা জাস্ট ইন্ডিয়ার পয়েন্টটা উনি কিন্তু বলছে, ইন্ডিয়ার পয়েন্টটা। এখানে প্রক্সি ওয়ার, এখানে কিন্তু প্রক্সি ওয়ারের কোনো কিছু নাই। এখানে যখন ইয়াতে চিটাং পোর্টে মাল খালাস হবে, এখান থেকে ইউএন এর 14টা ডিভিশন ওরা সার্টিফিকেশন করবে ভিতরে কি কি আছে। বাংলাদেশ একটা জিনিস অ্যাড করতে পারে যে আমি চাই এখান থেকে কোনো অস্ত্র যাবে না। সো আমরা চুক্তির মধ্যে লিখবো যে আমরা এটা ইন্সপেকশন করবো, তাহলে কিন্তু কুল্লু খালাস, তাহলে কিন্তু অস্ত্র যাওয়ার কোনো ইয়া থাকতেছে না। উই আর এনশিওরিং ইট। সো আমরা ওখান থেকে 100 মাইলের মধ্যে আছে হচ্ছে গুমধুম বর্ডার দিয়ে একটা নতুন ব্রিজ হচ্ছে, ওই ব্রিজ দিয়ে আমরা ইয়াতে চলে যাবে। আমাদের কিন্তু কোনো ট্রুপস ইনভলভ হচ্ছে না, আমাদের কিন্তু মিলিটারি ইনভলভ হওয়ার দরকার আছে, কারণ আমাদের তো এখানে কোনো যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে না। সো এখান থেকে যখন এই জিনিসটা আরাকানে চলে যাবে, যেখানে একটা স্টোরেজ হবে, নর্মালি ইউএন এর সব জায়গায় যেখানে স্টোরেজ থাকে ওই একই সিকিউরিটি ওখানে শরণার্থীদের জন্য টেম্পোরারি অ্যাকোমোডেশন থাকে। এই ইয়াতেই কিন্তু ওদেরকে এই জাতিসংঘের মধ্যে প্রেশার দিয়ে এদেরকে এই ইয়াকে নিয়ে যাওয়ার একটা চান্স আছে। আমি বলবো না 100% সফল হয়তো হবেই, বাট দেয়ার ইজ এ চান্স। একটা হচ্ছে দেয়ার ইজ এ চান্স, এটা নিয়ে সমাধান হতে পারে। আর যদি আমরা করিডোর না দিই তাহলে আরো লোকজন এখানে আসবে। সো এইটা হচ্ছে ক্লিয়ার কাট, যেটুকু আমি বুঝতে পেরেছি। ইভেন আমি ইউএন এর হেডকোয়ার্টারে কিছু কনসার্ন অফিসারের সাথে কথা বলছি। সো এখানে প্রক্সি ওয়ার আর ইয়ার কথাটা তো হচ্ছে জাস্ট ইন্ডিয়ার কথাবার্তা। প্রফেসর জাস্ট চোখ বন্ধ করে এটা বলে দিলেন, এটা মানে অ্যাকসেপ্টেড না। এটা হচ্ছে ইন্ডিয়ার বয়ানটা উনি, এই জন্যই এর সাথে যে অন্যান্য যে শত কিছু বলছে সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বয়ান। এবং উনি ভালোভাবেই জানে এইগুলো যখন আমি বলবো তখন আই উইল বি এক্সপোজ টু দ্য নেশন। এবং এই জন্যই উনি মানে একটু আপসেট ছিলেন, একটু উত্তেজিত ছিলেন, যেটা এর আগের বারেও এই ভারতীয় প্রেসারে যে সমস্ত কথাবার্তা বলছে ওই সময় একটু উত্তেজিত ছিলেন। না, এবং ধরেন আমি যেটা মনে করি যে ধরেন সরকারেরও উচিত হচ্ছে ধরেন এই জাতীয় বিষয়গুলো নিয়ে প্রধান সব রাজনৈতিক দল সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা। অ্যাকচুয়ালি ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই জাতীয় সিদ্ধান্ত না নেওয়াই উচিত। মানে আননেসেসারি আপনি কেন দায় নেবেন? আবার ধরেন যুক্তরাষ্ট্রের যেই বার্মা অ্যাক্ট 2022 সালে পাশ হওয়া যে বার্মা অ্যাক্ট, প্লাস ধরেন ইউরোপীয় ইউনিয়ন বলে দিয়েছে করিডোরে হেল্প করার জন্য। সো বাংলাদেশের পক্ষে আমি মনে করি যে ইন্টারন্যাশনালি এই নেগোসিয়েশনটা যতটুকু ডক্টর ইউনূস করতে পারবেন অন্য কোন রাজনৈতিক নেতার সেই সক্ষমতা নাই। বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে বেশি মাত্রায় সংরক্ষণ করে
যদি আমাদেরকে করিডোর দিতে হয় সেটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। তো সেই জায়গাটায় ধরেন আপনি একটা দেখেন যে এই করিডোর হওয়ার পরে শুধু চায়না কিন্তু একটা কথা বলতেছে না এখন পর্যন্ত, চায়না জি কিন্তু একটা কথা বলে নাই, ইন্ডিয়া শুধু বলতেছে, শুধু ইন্ডিয়া বলতেছে। সো এখানে চায়না ইজ ওকে উইথ ইট। চায়নার সাথে আমি যেটুকু শুনেছি আমাদের সরকারের একটা কথা হয়েছে যে আমরা যখন করিডোরটা দিব, এরপরে যখন আরাকান আর্মি টেক ওভার করবে তখন আরাকান আর্মির সাথে চায়নার ভালো ডিল আছে, ভালো সম্পর্ক আছে, বাট ইন্ডিয়া নাই। এইটা হচ্ছে ইন্ডিয়া নাই, চায়নার আছে। সো চায়না উইল নট বি এফেক্টেড। সো এখানে আমাদের করিডোর না দিলে আমরা আমাদের পাশের দেশের মুসলিম ভাই গাজার জন্য সলিডারিটি করে আমরা ভাষায় দিতেছি, বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমানদের অত্যাচার হচ্ছে এটা নিয়ে আমরা জাস্ট আর রোহিঙ্গা নিব না। এতগুলো রোহিঙ্গা নিছে, এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত $5,000 করে, এখন দেয় $500 করে, $500 করে দেয়। সো এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে। এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে, চায়নার সাথে যদি রিস্ক থাকে, স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত। কি জন্য আমাদেরকে চায়না বলতে হবে যে তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো, আমি এটার মধ্যে ইনভলভই হবো না। বাট কথা হচ্ছে এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য মিলিটারি ফোর্স ডিপ্লয় হয়েছে, মিলিটারি ফোর্স ডিপ্লয় হওয়াটাই জরুরি। আমরা যদি এখানে, আমিও মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি এখন আরাকান আর্মি একটা উইনিং আর্মি, এই আর্মিকে যদি আমরা সাপোর্ট দিই, ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে। আমরা ধরে নিতে পারি এখন জান্তা সরকারের কোনো ফিউচারে গভর্নমেন্ট নাই, আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি, আমি জাস্ট একটা হাইপোথেটিকে বললাম, এটা অনেকেই বিরোধিতা করবে, যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিটাঙে ঠিক করে দিবা, আমি এখানে হেল্প করবো, বাট আমার রোহিঙ্গার লোকজন নিয়ে যেতে হবে। দ্যাটস অল। বাট আমি মনে করি স্টিল আমাদের ট্রুপস ইনভলভ না করে আমরা যদি আমাদের বর্ডার পর্যন্ত দেই, তাহলে আমরা এটা অ্যাটলিস্ট একটা প্যাসেজ ওপেন হবে যেটা দিয়ে আমরা এই রোহিঙ্গা ইয়াটাকে আমরা সমাধান করতে পারবো। জি মুস্তাফিজ ভাই, এবং ধরেন যে আমার মনে হয় যে এই ব্যাপারে সরকারের সাথে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থাৎ এই জাতীয় থ্রেড দিয়ে লাভ হবে না আর কি। ডক্টর ইউনূস হচ্ছে মানে মানে পুরো ওয়ার্ল্ড ভাইজা খাওয়া লোক, তো ওনারে আপনি চোখ রাঙায় লাভ হবে না, আর এসব কথা বলে লাভ হবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার, নো। মানে আপনি আপনি ভাই আসমান থেকে ওহী নাযিল হয় না আপনার উপরে, আপনি ইয়ে হন না, আপনি প্রিস্ট লাইক কিছু হন না। আপনি ধরেন আপনারা এখন এত কথা বলছেন, তো 16 বছরে যে ইন্ডিয়াতে যে বন্দরটা দিয়ে দিল, আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এইভাবে দেওয়া যাবে না। তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই? তখন তো আপনাদের ইউনিফর্ম ছিল, তখন তো আপনাদের এইসব ইয়ে ছিল। একবার বলছেন কেউ দেশের ভিতরে এই যে ট্রান্সশিপমেন্ট দিচ্ছেন, আমাদের তখন সিকিউরিটির কথা মাথায় আসে নাই কারো? মাথায় আসে নাই। এখন সব মচমচানি শুরু করছেন আপনারা, আর আপনাদের বিরুদ্ধে বলবেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটায়। তো এইসব আর আপনি কিন্তু ওই যে ইয়াটা, ওই যে প্রফেসর ইউনূস যে ওই বন্দরে গিয়ে যে স্পিচটা দিছে, ওইটা দিলে কিন্তু আপনি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম এটা দেশের লাভের জন্যই হচ্ছে, যাতে পলিটিক্যাল পার্টিরা এখানে ইনফ্লুয়েন্স করতে না পারে। আর দেখেন পৃথিবীর 70টা দেশে ডিপি ওয়ার্ল্ড আছে, তাদের সর্বভৌমত্ব নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, শুধু আমাদের হচ্ছে। এইদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্ট লাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল, তখন আমাদের ইয়াতে কোনো সমস্যা হচ্ছে না, তখন ঠিক আছে, তখন ঠিক আছে, তখন সব ঠিক আছে। আর এখন হচ্ছে এই আমাদের এটার উপরে কন্ট্রোল থাকতে হবে, নাহলে সর্বভৌমত্বের উপরে ইয়া ব্যবস্থা হয়ে যাবে। বাট কথা হচ্ছে এটার মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে, এটার মাধ্যমে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, এইটাই ওরা মানতে পারতেছে না। অলরেডি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কিন্তু একটা গ্রুপ ইয়াতে কি বলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ইয়া করছে, যে তারা এনার্কি করতে চাইছিল, যে গ্রুপটা এখন কাজ করতেছিল পোর্টের জন্য, তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছেন অলরেডি। না, এবং ধরেন যে মানে আমি আমার যেটা মনে হয় আর কি, যে এই জাতীয় বিষয়গুলো আসলে এইভাবে বলে, এইভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনূসকে আপনি মানে বশ করতে পারবেন। আর আপনি যেটি বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস, আমাদের বিমান হচ্ছে লস, আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস, তো আপনি বিমানটাকে ভাই এমিরেটসের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চারে আসেন না। বাংলাদেশ বিমান পাওয়ার্ড বাই এমিরেটস, মানে পুরো পৃথিবীর 188টা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে। আমরা বছরে যা লস দিচ্ছি তার 100 গুণ বেশি আমাদের ইনকাম হবে। পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে রে ভাই, এটা সার্বভৌমত্বের কিছু না, এটা বিজনেস। আর যেখানে সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে ওইখানে আপনি স্যালিউট দিয়া খুশি, আর যেখানে আচ্ছা যাই হোক, আরেক তিনি বলছেন যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, এই বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। আচ্ছা, তারপরে ওই প্রসঙ্গটা আসে যে 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনাভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এ বিষয়ে তিনি সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করেন। এ প্রেক্ষিতে তিনি বলেন যে সেনাপ্রধান যে কোনো সময় অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন এবং সেনাপ্রধানকে যে সাংবিধানিক অধিকার দেয়া আছে তাতে করে তার কোনো ষড়যন্ত্রমূলক সভা করার প্রয়োজনীয়তা নেই। যে কোনো সময় সভা আহ্বান করতে পারে সেনাপ্রধান? না, অবশ্যই সেনাপ্রধান যে কোনো সময় করতে পারে, বাট কথা হচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে
যখন উনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, মডারেট আওয়ামী লীগ চান, অলরেডি বিভিন্ন জায়গাতে হচ্ছে, সরকার তো তাকে জিজ্ঞেস করবেই। কারণ এখন পর্যন্ত তার যে জেনারেল গুলা যারা আছে গুম খুনের সাথে এদেরকে কারো সারেন্ডার করে নাই, কিছু লোককে বিদেশে পালায় যেতে সাহায্য করছে। সো এই সিচুয়েশনে সরকার তাকে জিজ্ঞেস করবে, এটা খুবই স্বাভাবিক। উনি অ্যাকচুয়ালি এই জিনিসটা বলে না হচ্ছে অফিসারদের কি, একটু দলে টানার চেষ্টা করছে জি যে জি জি আমি তোমাদের লিডার, আমাকে ডাউট করতেছে সরকার এগেছে খেপায় দেওয়ার চেষ্টা করতেছে, আর কোনো কিছু না না। আসলে আসলে দেখেন যে মানে বিষয়টা হচ্ছে যে ধরেন গত এক দেড় মাস ধরে যে একটা টেনশন চলতেছে বা গত 15 দিনে যে টেনশনের মাত্রাটা বেশি, এটা মোটামুটি অফ দ্য রেকর্ড, মানে সোশ্যাল মিডিয়া বা কানা ঘুষে সবার কাছে স্পষ্ট, মানে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী বাংলাদেশের। তো এরকম একটা সময়ে রাতের বেলায় আপনার যেখানে ধরেন ক্যান্টনমেন্টের অফিস শুরু হয় সকাল 7:30 না, Correct. সেখানে রাতের না, সোয়া actually সকালে পিটি শুরু হয় আরো আগে, 6টা আরো আগে, হ্যাঁ। পিটি শেষ হয় 1 ঘন্টা, তারপর আবার 1 ঘন্টা ব্রেক হয়, তারপর সেকেন্ড পিরিয়ড। আমার মনে হয় যে এরকম একটা রুল আছে না যে 8টা 8:30টার মধ্যে লাইট অফ হয়ে যাবে, সবাই ঘুমাইতে চলে যাবে, কারণ ভোরবেলা উঠতে হবে। তো এরকম একটা কি যেন একটা মানে বিধান 8টা এটা ছিল। এগুলো অ্যাকচুয়ালি ওই ট্রেনিং একাডেমিতে, যেগুলোতে ট্রেনিং আচ্ছা। একাডেমিতে ওগুলাতে না কিন্তু ধরেন এত স্ট্রিক্ট আছে রাতের আরকি। এরকম একটা সেনসিটিভ মোমেন্টে আপনি যদি রাত 10:30 থেকে 12:30 পর্যন্ত বৈঠক করেন, তো কারেক্ট, কারেক্ট। আমরা এটা তো নিউজ আইটেম রে ভাই। মানে অবশ্যই, বাংলাদেশের অবশ্যই, পত্রিকা অবশ্যই, করবে না সাহসের অবশ্যই। অভাবে, আমরা তো করতে পারি। তো কারেক্ট। যাই হোক, তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না এবং কাউকে এমন কোনো কাজ করতে দেবে না। ভালো। কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে ওইটাই আওয়ামী লীগ করবেন, এইটাই এটা হচ্ছে হইতে সমস্যা। দিব না। এটাই সমস্যা। একদম ক্লিয়ার বাংলা কথা। আপনিও এটাই দিবেন না, সমস্যা। আমরা হুম। ওইটা হইতে দিব না ইনশাআল্লাহ। কারেক্ট। উনি অ্যাকচুয়ালি মানে সরকার মানে উনি এটা ক্লিয়ার। আমি কনক ভাই 28 বছর চাকরি করছি। এখনো বহুত অফিসার-টফিসার আছে যাদের সিওটিও ছিলাম, আন্ডারে ছিল, আছে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে উনি যদি ক্ষমতা ব্যবহার করার একটা চেষ্টা করে, ইট উইল ফেইল। ইট উইল ফেইল। ইট উইল ফেইল। এবং দেখেন অনেকগুলা আওয়ামী লেসপেন্সার ইউটিউব চ্যানেল টাইপ এরা বলার চেষ্টা করতেছে যে এই কি জেনারেল ওয়াকারকে নাকি মেরে ফেলার একটা প্ল্যান হচ্ছে, এগুলো সব বুলশিট। জাস্ট খালি উনাকে একটু টেনশনে রাইখা যে আমি তাড়াতাড়ি আমি তো নিজে হবো, আমি যাতে ক্ষমতা নিয়ে যাই। আরেকটা জিনিস উনি যেটা বলেছেন সেটা হচ্ছে এর আগের স্পিচ উনি বলেছিলেন যে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে তার সিকিউরিটি বলে উনি কেয়ার করেন না, বাট এই ইয়াটাতে উনি বলেছেন উনি কেয়ার করেন। এবং এটা নিয়ে লোকজন মানে বেশ উনি খুব বিরক্তির সাথে কথাবার্তা বলেছেন। এবং এর সাথে আপনাকে দেখাইলাম যে 8 ঘন্টা আগে বাংলাদেশ আর্মির ওয়েবসাইটে প্রকাশ হয়েছে কারা কারা, ওখানের মধ্যে আমারও একটা থাম্বনেইল আছে। একটা সুবিধা হচ্ছে কি, আমি তো জাস্ট আগে আমার ফেসবুকে লাইভ করতাম এবং এটাকে কপি করে লোকজন যাইতো। এখন আমার তো ফেসবুক আগে 2টা তো ডিসেবল করে দিয়েছে গোয়েন্দা সংস্থা। এখন ইউটিউবে করে ওইটা আবার লোকজন কপি করে বিভিন্ন হেডিং দিয়ে করে। তো ওরকম একটা দিয়ে দেখলাম যে ফেক মানে ছড়াচ্ছে আরকি। আমার কথা হচ্ছে উনি যদি এটা নিয়ে ভয়ই না পান, তাহলে আমি তো প্রতিটা লাইভ এবং নিচে যে সমস্ত কমেন্ট হয়, মোট কথা হচ্ছে আমি একটা ভুল বললে একজন সেন্সিবল মানুষ কি বলবে যে আপনি এটা ভুল আছে, বা সে যদি মনে করে যে আমি এটা কন্ট্রিবিউট করতে চাই, উনি একটা ভুল তথ্য দিচ্ছেন জনকে। বাট কথা হচ্ছে সরাসরি গালি, মানে ভারতীয় এয়ার এজেন্ট কেউ আমার ভারতীয় এজেন্ট বানাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে একজন সেন্সিবল লোক তো এরকম কমেন্ট করবে না। সো এগুলো সব পেইড কমেন্ট। না ধরেন, আপনার এক্সপেরিয়েন্স আছে? ধরেন মোস্তাফিজ ভাই, ধরেন আমি আমার এক কথা আমার সাংবাদিকতা বয়স হচ্ছে প্রায় 30 বছর, বাংলাদেশে 19 বছর, 9 বছর পত্রিকায়, জাতীয় সংবাদপত্রে, 10 বছর জাতীয় টেলিভিশনে, এবং বাকি সময়টা আমার এই ইউটিউব প্ল্যাটফর্ম ইউজ করা। এবং প্রতিটা সংবাদ মানে ইউটিউবে দেই আর ফেসবুকে দেই, মিনিমাম 4 বার চেক করি আমি যে মানে বিষয়টা ঠিক আছে কিনা, কারেক্ট কিনা। তো সেখানে ধরেন আপনি যদি চেক না করতেন আপনি তো এতদিন টিকেই থাকতে পারতেন না। অনেক চ্যানেল দেখতেছে আরো তো টিকে নাই, তো অনেকে যারা এক্সপোজ হয়েছে তারা কিন্তু টিকে নাই, এখন তাদের কথা আর কেউ শুনে না। সো ধরেন চোখ রাঙাই লাভ নেই, এবং দর্শকদেরকে বলবো যে ভাই আমার কিছু লোক দরকার, আমাদের কিছু সুদীর বন্ধু দরকার যারা গালাগালি এক্সপার্ট আর কি। যে গালাগালি করবে দয়া করে একটু কাউন্টার গালাগালি করেন, বিরক্ত হয়ে এবং যে গালাগালি না এখানে না না ভাই, এখানে ব্যাপার এটা বন্ধ হবে কিভাবে জানেন, ধরেন যে গালাগালি লিখতেছে তাকে না, যে সে যার পক্ষে গালাগালিটা দিচ্ছে তার গালি লিখতে হবে, তাহলে বন্ধ হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট জিনিস বলি না, সেটা উনি আরেকটা জিনিস বলছে, annoyed on NSA Khalil, National Security Advisor. Khalil are from other country and run country from short period and go back. Can't happen like that. এই কথাটা বলছে উনি। হ্যাঁ এটা বলছে। ওই তো বোধহয় আমরা তো বললাম তো যে সবকিছু হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবকে কেন্দ্রিক এক ধরনের ক্ষোভ। কারেক্ট। তিনি প্রচার করার চেষ্টা করছে উনি আমেরিকান পাসপোর্ট আছে ওনার, অ্যাকচুয়ালি ওনার আমেরিকান পাসপোর্ট না, উনি গ্রিন কার্ড হোল্ডার। হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার, এটাই আর কি। তো তিনি বলছেন যে গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন। এটাই তো, অভিভাবক তো চলে গেছে, তো অভিভাবক ওই পারে যে বসে আছে। চলে গেছে, এখন তো অভিভাবকহীন।
তার মানে হচ্ছে এই জন্যই এই গানটা জাস্টিফাইড, আমি কি বলি ও আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আন্ধার, অভিভাবকের বিচ্ছেদ। তো যাই হোক, পরে ভাই আমি যেটাই বলি যে উনি যে সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ শো করেছেন, সরকারের বিভিন্ন জিনিস যেভাবে সমালোচনা করেছেন, একজন সেনাপ্রধান এটা করতে পারেন না। উনি যেটা চেষ্টা করেছেন, মিলিটারি অফিসার যারা আছে তাদেরকে একটু খেপায় দেওয়ার চেষ্টা করছেন। কয়েকজন আবার প্রশ্ন করেছে যে ওই যে সমস্ত মানে যারা চাকরিচ্যুত অফিসার যারা, এদেরকে একটা ইয়া নেওয়ার চেষ্টা করছে। আপনি একটা জিনিস দেখছেন না, প্রেস ক্লাবে যে একটা ইয়া হয়েছে, এটা কিন্তু এটা প্রচার করার চেষ্টা করছে, এটা হাসিন নাসির স্যারের, ব্রিগেডিয়ার হাসান নাসির, হাসান নাসির স্যারের সাথে কিন্তু এটা কিন্তু গোয়েন্দা সংস্থার খেলা। জাস্ট একটা অস্থিতির পরিস্থিতি সৃষ্টি করা, যেভাবে এই যে মনে করেন এই যে গালি পার্টি, এই গালি পার্টি কেমনে আমার ফেসবুক অ্যাকাউন্ট দুইটা কেমনে একটার পর একটা ইয়া হয়ে গেলো, এটা গোয়েন্দা সংস্থা। আমার থার্ড অ্যাকাউন্ট যেটা এখন যেটা চালাচ্ছি, এটা খোলার 20 মিনিটের মধ্যে আমার এটা ডিসেবল করে দিছে। আমি পরে আবার তখন বলতেছে কমিউনিটি স্ট্যান্ডার্ড আমি ইয়া করি নাই, মানে 20 মিনিটের মধ্যে, মানে বুঝতে পারছেন আমি কতটুকু তাদের রাডারে। সো এই গোয়েন্দা সংস্থা তাহলে আর কি চেঞ্জ হইলো? আমরা মানে কখন দেশটাকে স্বাধীন করব আর কখন ইয়া করব? এবং জেনারেল ওয়াকার এখনো, মানে অ্যাকচুয়ালি আমার একটা ধারণা ছিল মাঝখানে যে ডিজিএফআই এবং এনএসআই এর কন্ট্রোল বোধহয় খলিল সাহেব নিয়ে নিছেন, বাট নিতে পারেন নাই। মানে আই কনফার্ম নিতে পারেন নাই। এবং ওয়াকারুজ্জামান সাহেব বলছেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন, তিনি অভিভাবকহীন। তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের তো কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী, প্রজাতন্ত্র সব কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, সরকারের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি, এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা, তার নিয়োগকর্তাকে অস্বীকার করা, তাকে অস্বীকার করে। এরপরে আমি জানি না যে সরকার কি সিদ্ধান্ত নেবেন। সরকার এসব চোখ রাঙানি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো কারণ নাই। আর্মি ওনার পিছনে নাই, জেনারেল ওয়াকারের পিছনে। তবে আমার একটা জিনিস মনে হয় কি জানেন, যে আমরা তো বারবার বলছি না যে ডক্টর ইউনূস আপনার অ্যাসোসিয়েট যারা আছে, যাদেরকে আপনি বসাচ্ছেন, এই অপদার্থ গোষ্ঠীতে বিদায় করেন, না হলে কিন্তু বিপদে আপনি পড়বেন। এরা কিন্তু কেউ বিপদে পড়বে না, বদনাম হবে আপনার। ঠিক তেমনি জেনারেল ওয়াকারকে কিন্তু আমি অনেকবার বলছি যে ভাই 30-35 জনের সরান, আপনার আশপাশে ক্লিন করেন। আপনি যেভাবেই হোক, যে কারণেই হোক, 5ই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন, সেই প্রশংসাকে তারা রুইন করে ফেলবে। আমি বারবার বলছি, বুঝে নাই কিন্তু আমাদের কথা। বাংলায় বলছে, চাইলে ইংরেজিতে বলতে পারি, চাইলে হিন্দিতেও ট্রান্সলেট করে দিতে পারি। হিন্দিতে বললে একটু বেশি ভালো বুঝতে পারে, দেখতে পারে। তিনি বলছেন যে যথাসম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে বলেন, an elected government will take over on 01 January 2026. Correct. সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন, উনি বলছেন যে জানুয়ারির 1 তারিখের মধ্যে নতুন গভর্নমেন্ট দেখবেন। হাউ ডেয়ার হি ইজ, জাস্ট হাউ ডেয়ার হি ইজ। মানে আমি তো বুঝলাম না কিছু। এটা বলতে পারে উনি ইউনিফর্ম পরে? উনি পারে না। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি একটা এই গভর্নমেন্ট কর্মচারী, তাই না? উনি রাষ্ট্রের চুক্তিভিত্তিক কর্মচারী। এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে, এটা আমার মানে মাথায় ধরে না। আমি কনফার্ম যে প্রফেসর ইউনূস যদি একটা স্টেটমেন্ট দিয়ে তাকে চাকরিচ্যুত করে, হ্যাঁ, ইভেন যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে, প্রফেসর ইউনূস তাকে চাকরিচ্যুত করবে, কইরা ওই প্রেসে পাঠিয়ে দিবে। ইয়াটা হচ্ছে ওনার অ্যাডভাইস অনুযায়ী চুপ করে সাইন করার কথা, না করলেও কোনো সমস্যা নাই, হি স্যাকড সিম্পলি। আপনার মনে আছে না জেনারেল নাসিমের কি অবস্থা হয়েছিল? জেনারেল নাসিম কিন্তু অফিসে বসে ইয়া করতেছিল, মানে সেনাপ্রধানের ইয়া করতেছিল, মানে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হি হ্যাজ টু স্টেপ ডাউন। মানে একটা জিনিস বুঝতে হবে যে মিলিটারি তার রুল ফলো করে। সো আমরা যখন শপথ নেই মিলিটারিতে, তখন আমরা বলি হচ্ছে যে নির্বাচিত সরকার যেটা আসবে, গভর্নমেন্ট যেটা আসবে, সেই গভর্নমেন্টের সাপোর্ট আমরা করব। সো এটা বিপ্লবী সরকারের সমর্থন পুষ্ট এবং আদালতের সমর্থন পুষ্ট একটা সরকার। সো এই সরকারকে আমি সাপোর্ট করব। এখন এই সরকার যদি জেনারেল ওয়াকারকে স্টেপ ডাউন করে দেয়, বাট আমি পার্সোনালি মনে করি হি শুড বি অ্যারেস্টেড। যে ভুলটা উনি 5ই আগস্ট করেছে, উনার উচিত ছিল হচ্ছে শেখ হাসিনাকে অ্যারেস্ট করা। উনি যদি ওখানে অ্যারেস্ট করে বলতেন যে আই হ্যাভ সিকিউরড হিম, যাতে পাবলিক তাকে ক্ষতি করতে না পারে, ওনার কিন্তু করা উচিত ছিল, অ্যারেস্ট করা উচিত ছিল। এটা না করে উনি ফ্রি এক্সিট দিয়ে দিয়েছেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, উনি যে একবার বলছিলেন যে শেখ হাসিনা কখন গেছে উনি জানে না, হেলিকপ্টার উঠার আগে লাস্ট কল ওনার সাথে কথা হয়েছে 3টার দিকে।
ওনার ফোনে কথা হয়েছে। না এখন ওইটাই যে ধরেন এরকম একটা ফ্যাসিস্ট সরকার এরকম এরকম মানে গণহত্যার পরে যে বিদায় নিল, ওনাকে কে অথরিটি দিচ্ছে হাসিনাকে সেফ এক্সিট দেয়ার? কারেক্ট, হু গিভ হিম দিস অথরিটি? কে তাকে দিছে? কে অথরিটি দিচ্ছে এই যে আওয়ামী লীগের এই যে চোর বদমাইশ মন্ত্রীগুলাকে সেফ এক্সিট দেয়ার? ওনাকে কে অথরিটি দিচ্ছে যে অভিযুক্ত গুম হত্যার সঙ্গে অভিযুক্ত সবাইকে বিদেশে পাঠিয়ে দেওয়ার? কে অথরিটি দিচ্ছে? মানে ডক্টর ইউনূসের দোষ আছে ভাই, উনি তো কোনো কিছু দেখতেছে না, উনি আছে উনি সুপারফিশিয়ালি ঘুরে বেড়াচ্ছে, হাওয়ায় ভাসতেছে, কি আমি জানি না কি করতেছে। না, আচ্ছা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে উনি ইনিশিয়াল স্টেজে যে সমস্ত উপদেষ্টা নিয়োগ দিছে, দ্যাট ওয়াজ রং ডিসিশন। এবং আমি বলবো ছাত্রদেরও দোষ আছে। ছাত্ররা অ্যাকচুয়ালি দে আর ডিসিভ বাই কর্নেল হামিদ এন্ড জেনারেল হামিদ, ওই যে ডিজিএফআই আর জেনারেল ওয়াকার, এদেরকে ডিসিভ করছে, একদম ডিসিভ করে একদম এখন এরাকে জেনারেল ওয়াকারের বিষয় আছে, কারণ জেনারেল ওয়াকার তাদেরকে গাছে তুলে মই কেড়ে নিছে রাইট রাইট রাইট। একদম। তিনি বলছেন যে সংস্কার কার্যক্রম সিদ্ধান্ত সমূহে সেনাবাহিনীর যথাযথ প্রতিনিধিত্ব থাকা অবশ্য প্রয়োজন বলে একজন অফিসার মত প্রকাশ করেন। তবে এই ব্যাপারে সেনাপ্রধান কিছু বলে নাই। হ্যাঁ, থাকতে পারে সেনাপ্রধান বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কাউকে সংস্কার প্রক্রিয়ায় থাকতে পারে, একটা মতামত দিতে পারে। না, আমার কথা হচ্ছে উনি কি যেটা মনে করেন, উনি তো যখন এগুলা সংস্কার ইয়া হয় উনি গিয়া কিন্তু বলতে পারতেন যে ঠিক আছে আমাদের মিলিটারি একজন প্রতিনিধি রাখো, হ্যাঁ, বলতে পারতেন। বাট এটা না বলে অফিসারদের কাছে বিচার দিচ্ছে আমার বিচার দেয় নাই। এটার মূল কারণ হচ্ছে না, এটা অবশ্য না, এটা 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 যে কাগজ সেখানে একজন অফিসার এটা মতামত দিছে, ওই ব্যাপারে সেনাপ্রধান কিছু বলে নাই। না না, বাট কথা হচ্ছে এটা মানে আপনি জানেনও না যে তাকে সেট করে রাখছে এই ধরনের কোশ্চেন করার জন্য, যাতে পাবলিক খেপে যে আর্মির কোনো বাট সেনাপ্রধান তো বলেছেন যে সংস্কার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা তিনি বা সেনাবাহিনী অবগত নন, এটা তিনি বলেছেন। তার মানে তার অবগত হওয়ার ইচ্ছা আছে। তো আমি যেটা বলছিলাম যে ধরেন এটা একটা সেনসিটিভ, এখানে সমস্যা তো একটাই, অবগত হওয়ার ইচ্ছা আছে। উনাকে অবগত করলে তো সাথে সাথে আবার এটা ইন্ডিয়া অবগত হয়ে যাবে, এটাই তো রিস্টার হয়ে গেল। এবং আরেকটা বিষয় আপনি দেখেন যে আচ্ছা, আপনি কি একটা শুনছেন যে মায়ানমারের যে ডিফেন্স অ্যাটাশে আছে তাকে যে কল করা হয়েছে, এটা জানেন তো? এটা জানি, এটা শুনছি আমি। হ্যাঁ, আপনি হি পাস সেনসিটিভ ইনফরমেশন টু ইন্ডিয়া এন্ড মায়ানমার এন্ড ইট ইজ প্রুভেন। মানে আমাদের ইউনূস সাহেবের কাছে খবর একটু স্লো যাচ্ছে, ওনারা আরো স্লো পদক্ষেপ নিচ্ছে। মানে আমার ধারণা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে ডিজিএফআই, এনএসআই ইউনূস সাহেবকে কন্টিনিউ রিপোর্ট করার কথা, সেই রিপোর্ট গুলো তারা পাচ্ছেন না। কারণ হচ্ছে সেনাবাহিনী প্রধানের বাসায় গভীর রাতে বৈঠক হচ্ছে, এটা আমার ফেসবুক পোস্ট দেখে তাকে জিজ্ঞেস করার কিছু নাই। এটা বৈঠক শুরু হওয়ার আগেই ডিজিএফআই নোটিফাই করার কথা এই ডক্টর ইউনূসকে যে সেনাপ্রধান তার বাসায় এইভাবে ডাকছে অফিসারদেরকে, তাই না? শুধু তাই না, মনে করেন এরকম একটা কনফারেন্স যদি চলতে থাকে, যদি সে সাসপেক্ট করে, মানে ডিজি ক্যান অলওয়েজ গো টু চিফের বাসায় গিয়া ওখানে গিয়ে বসতে পারে, তাহলে কেউ মানা করবে না। এন্ড হি শুড হ্যাভ রিপোর্টেড দিস টু প্রফেসর ইউনূস। মানে যেভাবে যে স্মুথলি যে নিয়মের মধ্য দিয়ে চলার কথা সেই নিয়মের মধ্য দিয়ে চলছে না, বাট তারা নিয়ম করে গলা ফাটাচ্ছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি যে একটু উত্থাপন করা দরকার, এখানে একটা আলোচনা এসছে যে সহযোদ্ধা প্ল্যাটফর্ম, যেটা সৈনিকদের প্লাটফর্ম, মানে অবসরপ্রাপ্ত সৈনিকদের প্ল্যাটফর্ম। একজন অফিসার বলেন যে সেনা সদস্যদের অপরাধ সমূহ আইএসপিআর এর মাধ্যমে জাতিকে জানানোর প্রস্তাব করেন। হ্যাঁ, তো এই ব্যাপারে আবার সেনাপ্রধান বলেছেন যে মহান আল্লাহ অন্যদের দোষ গোপন রাখার নির্দেশনা প্রদান করেছেন বলে এখন পর্যন্ত এরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিষয়টি সহ্যের সীমা অতিক্রম করলে এরূপ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। অর্থাৎ আপনি দেখেন যে 15 বছরে হাসিনা কিন্তু ওই যে এর দাদা জামাত করত, এর দাদা মুসলিম লীগ করত, এর বাপ বিএনপি করে, এর চাচা শ্বশুর বিএনপির নেতা, এইভাবে অফিসার সৈনিক অনেকেই নানাভাবে শাস্তি দিয়েছে। এর মধ্যে একটা পোর্শন হচ্ছে জেনুইন অপরাধী, জেনুইন মানে আইন ভঙ্গকারী, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি ভাই সৈনিক আবেদন করছে 800 কতজন, অফিসার আবেদন করছে 200 কতজন, এই 1000 সামথিং বা 1100 আবেদন আপনি 10 মাসেও ডিসপোজ করতে পারলেন না। 10 মাসেও আপনি বলতে পারলেন না যে 50 জনকে আমি প্রমোশন দিব, এই 50 জনকে আমি বরখাস্ত থেকে অবসর দিব, তারা পেনশন পাবে, আর এই 200 জন কিছুই পাবে না, শেষ, বাকিরা কিছু পাবে না। একটা সিদ্ধান্তে তো আসবেন আপনি সিদ্ধান্তে না এসে আপনি এই যে থ্রেট দেন আইএসপিআর দিয়ে প্রকাশ করবেন, তো আমাদের কাছে যা আছে এগুলো প্রকাশ করবো, আমরা প্রকাশ করবো। শোনেন, মানে এটা কিন্তু জেনারেল ওয়াকারেরই গেম। উনি যেখানে উচিত ছিল হচ্ছে গত 16 বছরে যারা ডেপ্রাইভ, তাই না, উনি আন্ডারহ্যান্ড পাস করে দিচ্ছেন এখন পর্যন্ত। মনে করেন 20 বছর আগে 25 বছর আগে অফিসারের চাকরি গেছে, হ্যাঁ,
মানে চুরির দায়ে চাকরি গেছে সেও অ্যাপ্লিকেশন করছে। সেটা করতে আমরা জানি, হ্যাঁ আমরা এটা জানি করছে সেটা। হচ্ছে কি জন্য জানেন? হুম, এটাকে ভেজাল লাগানোর জন্য। হুম, এবং এইটার সাথে আমিও ছিলাম। জাস্টিস ফর কমরেডস একটা গ্রুপ ছিল। সবাই অ্যাপ্লিকেশন যখন করতেছে, আমার যখন অ্যাপ্লিকেশন করতে বলল, আমি বললাম যে, "না, আমি ডেপ্রাইভ মনে করি না নিজেকে।" কয়, "না, না স্যার, আপনি তো প্রমোশনের ডেপ্রাইভ।" আমি বলছি, "স্টিল আমি মনে করি যে আমার যেটা আছে, আমি লেফটেন্যান্ট কর্নেল, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমি করি নাই।" বাট হইছে কি, উনি চায় হচ্ছে কেউ মনে করেন আমি যদি অ্যাপ্লিকেশন করতাম তাহলে কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতো যে আমাকে একটা কি যে প্যাকেজ একটা দিবে, দিয়ে কন্ট্রোল করবে। বাট এটা না করে যেটা করছে, এবং ওই গ্রুপের মধ্যে আমি দেখলাম যারা নেতৃত্বে ছিল যে সমস্ত অফিসার গুলা, মানে বিসাইড হাসিন স্যার আর প্রত্যেকটা হচ্ছে আমি খোঁজ দিয়ে দেখলি এগুলো সবগুলো ডিসিপ্লিন কেস আউট হওয়া। এটার সাথে কোনো সরকারের মানে আওয়ামী লীগ সরকারের নাই। কিছু, কিছু আছে জাস্ট নৈতিক স্খলনের জন্য গেছে। এই পার্টিটাকেই বানাইছে নেতা, এবং এই পার্টি নিয়েই কিন্তু শেষ পর্যন্ত মাঝখানে একবার ইয়াতে ওই যে জাহাঙ্গীর গেট অবরোধ করার চেষ্টা করছিল। এখানে কিন্তু সবাই যায় নাই। পরবর্তীতে প্রেস ক্লাবে যেটা হচ্ছে ওইটা দেখানোর চেষ্টা করছে। এটা হচ্ছে ভেজাল লাগানোর চেষ্টা করছে এখানে। আপনি দেখেন, অরিজিনালি দেখেন, একমাত্র আজমি ছাড়া এখন পর্যন্ত কাউকেও কোনো কিছু দেয় নাই। আপনার মনে আছে ব্রিগেডিয়ার বাড়ির কথা মনে আছে? আপনার সত্যিই তো আসছিল। হুম, আপনি জানেন যে স্যারকে যে বরখাস্ত করা হয়েছে এটা আপনি জানেন? জানি। উনি আসছে, দেশে আসছে, আইসা উনার মতো সিনিয়র একজন লোক, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আপনার সাথে যে ইয়াটা হয়েছিল এটা মনোযোগ দিয়ে পড়েছি, আমি উনার অনেক কিছুর সাথে একমত না। বাট এইটাতে আমি একমত যে উনি একজন দুর্নীতিবাজ লোক না। উনি এখনো মানে খুব হাম্বল জীবন যাপন করে আমেরিকাতে। উনি এসে অ্যাপ্লিকেশন করলো, উনাকে আর্মির নিয়ম অনুযায়ী তারা কাস্টাডিতে রেখে তারা চেক করে দিল। জেনারেল ওয়াকার চেক করে দিয়েছে তাকে। এবং পরবর্তীতে যেটা হয়েছে, ওনাকে বলছে এখন অ্যাপ্লিকেশন করতে ইয়ার মতো, মানে অন্য সবাই রাজ্যের আগে মার্সি পিটিশন করার জন্য ওনাকে মার্সি পিটিশন করতে হবে। এবং সেম জিনিসটা হচ্ছে যারা যারা এই অ্যাপ্লিকেশন করছিল সবাইকে দিয়ে মার্সি পিটিশন করাবে। তারপরে সে এই জিনিসটা দেখবে। মানে এটা হচ্ছে হি ওয়াজ ডিলিং উইথ এ রং থিং সবকিছুতে। এবং এটাতে দেখেন সেম জিনিসে সিভিলিয়ান যারা আছে, সিভিলিয়ান তারা নাকি ৩-৪টা করে প্রমোশনও পায় গেছে, চাকরি জি, ব্যাক করছে। আমার বন্ধু পুলিশের জিল্লুর সেখানে কমান্ড্যান্ট ট্রেনিং স্কুল, হ্যাঁ, যে টকশোতে কথাবার্তা বলতো, তারা চাকরি পাই গেছে। আর আমাদের মিলিটারি লোকজন, আমি অ্যাপ্লিকেশন করি কিন্তু যারা আছে যারা জেনুইন কেসেস, আপনি নিজে অনেকে এর মধ্যে ইন্টারভিউ করেছেন। সো এইটা অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার ওই আওয়ামী মাইন্ডসেট থেকে, ওরা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ওদেরকে দিবে না দেখে এখানে ভেজালটা লাগাইছে, আর কোনো কিছু না। হুম। এবং ওই যে ইয়াটা দিছে অ্যাকচুয়ালি, আমি মনে করি যে তুমি ঠিক আছে বাবা, তুমি যারা খারাপ কাজ করছে তাদের প্রকাশ করে দিবা, তুমি দাও, কারণ ওরা তো তোমারই এজেন্ট। যাদের খারাপ কাজ করছে ওরা তো তোমার এজেন্ট, তুমি প্রকাশ করে দাও, আই হ্যাভ নো প্রবলেম। না, না, আপনারা প্রকাশ করেন, আমাদের কাছেও প্রকাশ করার বহু কিছু আছে, বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করার বহু কিছু আছে। অর্থাৎ হচ্ছে কি, দেখেন ভাই, সহজ কথা সহজভাবে বুঝে নাও। পানি ঘোলা করার চেষ্টা চলতেছে, একটা একটা ঝামেলা পাকানোর চেষ্টা চলতেছে। আপনার আপনার মনে আছে নিশ্চয়ই যে ৫ই আগস্টের আগে গত বছরের মে জুনে বোধহয় কোন একটা পর্ব করছিলাম আমি, যে নির্বাচনের আগে সম্ভবত, যে বা কোন একটা ইস্যুতে শিরোনামটা ছিল এরকম যে দেশপ্রেমিক সেনাবাহিনী এবার কোন পক্ষে। ভাই, সাধারণ বা পাবলিক গাইডলাইন শেষ করে ফেলাছে, কেন আমি দেশপ্রেমিক বললাম। ৫ই আগস্টের পরে এই ধারাটা চেঞ্জ হয়েছিল কিন্তু, মানে সেনাবাহিনীকে হাসিনা যে পর্যায়ে নামাইছে, যতটুকু ধ্বংস করছে বা অপমানিত করছে, সেখান থেকে কিন্তু উত্তোলন হচ্ছিল। আবার কিন্তু আওলাইতেছে কিন্তু মানে আপনি এটার কারণটাই হচ্ছে যে সামনে যদি জুলাইয়ের ঘোষণাপত্রটা আসে, তাহলে সংবিধানটা রহিত হয়ে যাবে। সংবিধান রহিত হলে চুপ্পু আর জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। তখন আর শেখ হাসিনা আবার নিয়ম করে রাখছে যে ওই ক্ষমতা দখল করলে তার ফাঁসি হয়ে যাবে, যে করতেছে সবকিছু মিলে একটা, মানে আওয়ামী লীগ নিয়ম করছে, আওয়ামী লীগই তো দোয়া করতেছে যে শেখ জেনারেল ওয়াকার যেন ক্ষমতা দখল করে। সো এই যে ঘোষণাপত্র, ওই ঘোষণাপত্র নিয়েই কিন্তু ভারতীয় মিডিয়া, আওয়ামী লীগ স্পেন্সাররা তারা কিন্তু করতেছে এবং ইন্সপায়ার করতেছে জেনারেল ওয়াকারকে নেওয়ার জন্য। বাট আমি বলি, উনার জেনারেল ওয়াকারের পায়ের নিচে এখন মাটি নাই। উনি জাস্ট হাওয়ার উপরে গলাবাজি করতেছে, আর কোনো কিছু না। ভয় পাওয়ার কিছু নাই সরকারকে। বাট আমি মনে করি সরকার শুড মেক এ কেস এগেইনস্ট হিম এন্ড জাস্ট একটা চার্জশিট তৈরি করে তাকে অ্যারেস্ট করা উচিত, আর কোনো কিছু এছাড়া। এই উনি যে নিজে এই থেকে যে নামবে না, অবাধ্যতা নিজে থেকে না, নামবে না। মানে অ্যারেস্ট বা ধরেন হার্ড লাইনে যদি নাও যায়, অন্তত এই অবাধ্যতার ব্যাখ্যা তো দিতে হবে। আপনি আপনি রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে একটা দায়িত্বের থেকে আপনি বলতেছেন যে আপনি অভিভাবকহীন, আপনি বলতেছেন যে এটা করা যাবে না, আপনি বলতেছেন এটা হবে না, আপনি বলতেছেন যে আইন পরিস্থিতি অরাজকতার দিকে যাচ্ছে। আরে ভাই, আপনার দায়িত্ব কি? আপনাদেরই তো দায়িত্ব দেওয়া আছে, আপনাকেই তো দায়িত্ব দেওয়া আছে, তাই না? তো এরকম মানে এগুলো আসলে ধরেন, আমার আমার তো মনে হয় ওভারঅল আমি বলবো যে সেনাবাহিনীতে যারা আছেন, যারা বোঝেন, তারা আমার মনে হয় যে তারা এই জায়গায় রেসপন্ড করবেন না। বা ধরেন এই জাতীয় কথা যদি আরো বাড়ে, ঝুঁকিটা কোথায়? এটা চাচ্ছে কারা? মানবিক করিডোর বা ইস্যুগুলো নিয়ে কারা কাজ করছে? ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ,
Correct. এবং আমেরিকা, এবং তাদের সাথে এরা যখন এক, মানে আপনি ধরে নিতে হবে যে ওয়ার্ল্ডের বাকি 90% রাষ্ট্র এদের সাথে এক। বাংলাদেশের সেই সক্ষমতা আছে এই লড়াই করার? বাংলাদেশের সেই যোগ্যতা আছে লড়াই করার? শোনেন কনক ভাই, আমি জাস্ট আমার গতকালকের ভিডিওতে একটা জিনিস এক্সপ্লেইন করছি। সবাই একটা এমন একটা যে আমেরিকা যার বন্ধু তার ইয়া হওয়ার দরকার নাই। আরেকটা জিনিস দেখেন, আমেরিকা তো জাপানের মধ্যে 2টা পারমাণবিক বোমা মারছিল। হ্যাঁ? তারা এখন আমেরিকার সাথে এত বন্ধুত্ব কেন? সাউথ কোরিয়া কেন এত বন্ধুত্ব? কারণ তারা রিয়ালাইজ করছে যে তাদের আশেপাশে আছে চায়না, কোরিয়া, রাশিয়া এবং এরা কমিউনিস্ট কান্ট্রি। এরা আমেরিকার সাপোর্টটা যদি না থাকে তারা এদেরকে গিলে খেয়ে ফেলবে। সেম উইথ আস। আমরা যদি এখন একটা শক্ত আমেরিকার ইন্টারেস্ট আর আমাদের ইন্টারেস্ট যদি এক হয়, হোয়াই নট টু টেক দিস সাপোর্ট? রাইট। এখন জিনিস দেখেন, পাকিস্তান তো আমাদের উপরে বোমা মারে নাই, পারমাণবিক বোমা মারে নাই। পারমাণবিক বোমা মারলে তো এখন সার তো প্রতিদিন স্যানিটাইজ করতো পাকিস্তানের নাম শুনলে সারা শরীর। সো এখানে এই সমস্ত জিনিস, এই যে মনে করেন আফগানিস্তান এবং ভিয়েতনাম 2টি আমেরিকার কাছে যুদ্ধ করছে। এখন প্রেজেন্ট সিচুয়েশন দেখেন, মানে এটা হচ্ছে ডিপ্লোমেসি। ভিয়েতনাম এখন কোথায় আছে? ওদের সাথে ডিপ্লোমেট, পলিটিক্যালি, ইকোনমিক্যালি সব থেকে তারা ফ্লারিশ করছে বিকজ অফ গুড ডিপ্লোমেসি। আফগানিস্তান কেন করে নাই? বিকজ দে হ্যাড এ ব্যাড ডিপ্লোমেসি। সেম উইথ আমরা সবসময় আমেরিকা হইলে দেখি হচ্ছে সোমালিয়া, ইরান, ইয়াটিয়া, বাট আমেরিকার সাপোর্ট নিয়ে যে সমস্ত দেশগুলো এখনো ভালো আছে, মিডল ইস্টের কান্ট্রি গুলা, তারা জানে যে এখানে ইসরায়েলের আছে, ইরানের আছে, এখান থেকে রক্ষা করার জন্য তারা একটা সাপোর্ট দিচ্ছে। আমার কাছে ডিপ্লোমেসিটা আমাদের পক্ষে কাজে লাগাইতে হবে। এইটাই এই স্মার্টনেসটা প্রফেসর ইউনূসের আছে। এবং আমি যেটা মনে করি যে অনেকে বলে যে করিডোর দেওয়া হয়েছে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে। আরে আমরা সবাই জানি খ্রিস্টান অধ্যুষিত এলাকা কোনটা? 7 সিস্টারের মধ্যে। ওখানে যদি আমেরিকা গিয়া কিছু একটা করতে চায়, কিছু, আমি তো দূর থেকে তালি বাজাবো। আমার তো এটা নিয়ে কনসার্ন না, বাট এটা নিয়ে আমরা দেখবো হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট সার্ভ করবে। সো জাপান, কোরিয়া এরকম যেরকম আমেরিকার সাপোর্ট নিয়ে তাদেরকে ফ্লারিশ করছে, তারা নিজেও জানে যে তখন ভঙ্গুর কান্ট্রির মধ্যে তারা ইকোনমিক্যালি ডেভেলপ করতে পারবে না। সো সিকিউরিটির পার্টটা আমেরিকাকে দিছে। তারা ইন্ডাস্ট্রি, সায়েন্স, টেকনোলজির উপরে তারা রিসার্চ করে তারা আজকের এই পজিশনে আসছে। সো আমাদের উচিত যে এই জিনিসটা আমেরিকার যে সাপোর্ট, যেটা এটা আমাদের পক্ষে একটা ভালো ডিপ্লোমেসির মধ্যে আমাদের পলিটিক্যাল, মানে আমি যেটা বলতেছি, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে কি হবে, যে আমি যেটা জানি যে মনে করেন যে ভারতের সাথে একটা চুক্তি সাইন করবে, যে লোকটা আমাদের পক্ষে চুক্তি সাইন করবে তারে কিনে ফেলবে। বাট আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমেরিকানরাও তাই করে, তাদের একটা বিজনেস আনার জন্য দেখা যায় এগুলো একটু ম্যানেজ করলেই হয়। বাট প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট কি পারবে না? সো আমি মনে করি প্রফেসর ইউনূস, ভাই একটা সহজ, আমি যদি জাস্ট আপনাদের এইটাকে যদি সাম আপ করে বলি যে ভারতের দাসত্বের চেয়ে আমেরিকান বন্ধুত্ব অনেক ভালো। কারেক্ট 100%। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে মিয়ানমার বা এই করিডোর বা এই ইস্যুগুলো নিয়ে অলরেডি ডক্টর ইউনূস চীনকে কনভিন্স করে ফেলছে, কিন্তু চীনের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো বাধা দেখছি না, দেখছি না। তো এখন ধরেন আপনাকে যদি আপনার এই প্রায় 15 লক্ষ রোহিঙ্গা তো ফেরত পাঠাইতে হবে, একটু বাড়েন, $5,000 থেকে $500 নেমে আসছে সাহায্য মাথা পিছু। সামনে এটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ 15 লক্ষ রোহিঙ্গাকে কিভাবে মেনটেন করবে? না, এটা তো শুধু ইকোনমি না, এটার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু ইয়া হয়ে যাবে পুরো। আজকে আরেকটা জিনিস বললো যে খলিল ভাই বললো যে এই যে রোহিঙ্গা গণগোষ্ঠী আছে, এটা নাকি বায়োমেট্রিক করা হয়েছে প্রত্যেকের, এবং এটার সাথে আমাদের ডাটার, আমাদের দেশের বায়োমেট্রিক ডাটা, এটার সাথে কোনো ম্যাচ করা হয়নি। ম্যাচ করলে কিন্তু আমরা বুঝতাম কত পার্সেন্ট আমাদের বাংলাদেশের পাসপোর্ট নিচে ইয়া করছে। এটা আওয়ামী লীগ সরকার কখনই করে নাই, বাট এটা কিন্তু খলিল সাহেব বললো যে তারা করা শুরু করছে। না, ওইটাই। এখন ধরেন এই যে আমি যেটা বলছিলাম যে ধরেন আমাদের আসলে এই মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, এবং কোন সিদ্ধান্তের আগে কেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে দিল যে সরকারের নীতিগতভাবে সিদ্ধান্ত, আমার মনে হয় যে সেই বিষয়টাও তদন্ত করে দেখা উচিত। এইসব মানে কি বলবো, 111-এর তৌহিদ হোসেন এখনো বসে আছে, সে ভারতের লোক, সবাই জানে। আমি ফরেন সার্ভিসের কিছু অফিসারের সাথে কথাবার্তা বলছি আর কি, এরা কেউ উনারে পছন্দ করে না। উনি নিজেরটা ছাড়া কিছু বুঝে না। উনারে জাস্ট মানে লেখাপড়ায় ভালো হইলে তো সবকিছু হয় না, বাট এট দ্য সেম টাইম এর অপোজিটে খলিলুর রহমানের রেপুটেশন ইজ ভেরি গুড। সবাই তারা ইয়া করে যে ইজ এ লিডার, টিম লিডার, মানে হি গোজ উইথ দ্য টিম। বাট এইটা একটা ব্যাড ডিসিশন হয়েছে আর কি। এই যে লেফটেন্যান্ট জেনারেল হাফিজকে দিছিল যে ডিফেন্স অ্যাডভাইজার, ইট ওয়াজ এ ব্যাড চয়েস। এবং এটা দিছে কি জন্য? জেনারেল ওয়াকারের রিকমেন্ডেশন হয়েছে। এখন জেনারেল ওয়াকার ওই হাফিজ স্যারের পাতাই দেয় না, ফোন দিলে নাকি ফোন রাখা দেয়, না কথা না শুই না। তবে আসলে এই বিষয়গুলো একটা সমাধান দরকার, কারণ ধরেন যে আমরা তো ধরেন প্রতি 5 বছর 10 বছর পর পর এই পুনরাবৃত্তি চাইবো না, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল মিটিং, গণতন্ত্র, সুশাসন, অধিকার।
তো ধরেন ইউনূস সাহেবের পারফরমেন্স যাই আছে, ওনার সাথের লোকজনের পারফরমেন্স এই দুই একজন ছাড়া এগুলা সব ট্র্যাশ মাল ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, কিছুই হয় নাই। আমাদের মূল যে জায়গাগুলো ছিল স্বরাষ্ট্র, বিচার, পুলিশ, বিচার বিভাগ, এগুলো আসিফ নজরুল আর জেনারেল জাহাঙ্গীর শেষ করে দিছে ভাই, একেবারে শেষ করে দিছে। এগুলো নিয়ে বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি, আর আমরা অনুষ্ঠান শেষ করব। সবচেয়ে বড় কথা হচ্ছে জেনারেল ওয়াকারকে আমরা কৃতিত্ব দিতে চাই, ওনাকে 5ই আগস্টের ওনার যে ভূমিকার জন্য। অনেক কিছুর পরেও আমরা থ্যাঙ্কস দিতে চাই, ওকে ফাইন আপনাকে রোল প্লে করছে, বাধ্য হয়েও যদি করছেন বা যে কারণেই করছেন, তো নিজের এই অবস্থানটাকে আর নষ্ট করেন না। হাসিনা সেনাবাহিনীকে যে পর্যায়ে নামায় নিয়ে গেছে, সেনাবাহিনী সেখান থেকে রিকভার করতেছে, তার সম্মানটাকে আবার ফিরে পাচ্ছে। জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনী বলছে, আস্থার জায়গায় নিচ্ছে, সেখান থেকে নষ্ট করেন। এটা হচ্ছে আমার আহ্বান। আপনার সর্বশেষ যদি কোনো বক্তব্য থাকে। আমার বক্তব্য হচ্ছে, আপনার মনে আছে যখন জেনারেল ওয়াকারকে দেওয়া হয়, আমরা জেনারেল ওয়াকার নিয়ে অনেক ডিসকাশন করছিলাম, উনি ভালো লোক, আমরা স্বাগত জানাইছিলাম, বাট কথা হচ্ছে এর মাঝখানে কত আপ ডাউন হয়েছে, ওনাকে করছি, আবার একটু আপ করার চেষ্টা করছি, আপ ডাউন হচ্ছে। বাট একটা বাজে উদাহরণ দিই, কুত্তার লেজ সুদা হয় না, বুঝতে পারছেন? আমি বলবো উনি আর সিধা হবে না, উনি ওই যে ভারতের যে আজ্ঞা ইয়াটা করছে এটা থেকে বের হবে না। তো আমি মনে করি সরকারের এটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত। ধন্যবাদ। মানে কি অ্যাকশন দিবে এটা পরে, আগে জবাবদিহি চাইতে হবে, অবাধ্যতার জবাবদিহি চাইতে হবে। ওইটাই কেন তুমি নিজেকে অভিভাবকহীন মনে করতেছো? কেন সরকারের রোডম্যাপ তো না, সরকারের ঘোষণা হচ্ছে জুন 26 এর মধ্যে নির্বাচন, কেন তুমি বললা যে 1 জানুয়ারি নতুন সরকার দায়িত্ব নিবে? এটার ব্যাখ্যা তো দিতে হবে রে ভাই। মানে অবশ্যই তার ব্যাখ্যা আপনার কাছে বন্দুক আছে, তার মানে এই নয় যে আপনি সর্বসর্বা, আপনি যাহা বলিবেন তাহাই মানিতে হইবে সবাই। আমি জেনারেল ওয়াকারের যেটা মাইন্ড করছি ওটা আমি বলি, এখন সরকার লিখিতভাবে একটা অ্যাপ্লিকেশন এরকম একটা তার কাছে জব দিতে হবে, ওটা উনি পেন্ডিং এ রেখে দিবে, আপনি শিওর থাকেন। আমি ওনাকে যতটুকু বুঝছি উনি ওটা পেন্ডিং এ রেখে দিবে, এবং এটা নিজের বুদ্ধিতে না, ওই আপার বুদ্ধিতে। তবে ধরেন মানে আমি মানে অনলাইনে অফলাইনে বা ধরেন বিভিন্ন জায়গায় দেখলাম আর কি, যে মানে কচু খেতে বহু বাহিনী তৈরি হয়েছে আর কি, মানে বহু টাকা উড়ানো হচ্ছে, মানে শুধুমাত্র তাহাকে মহান বানাইবার জন্য বহু টাকা উড়ানো হচ্ছে, বহুজন বহু রকম করতেছে। তো আমি ভাবতেছি এদের আইপিটা ট্র্যাক করে রাখবো আর কি, কোথেকে হচ্ছে। আমি আমেরিকান একটা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি যে কারা এরা, এটা তো আইডেন্টিফাই দরকার আছে, তাই না? কারা এরা, কোন আইপি থেকে করতেছে, কারা করতেছে, এগুলা এটা করবো। আর পাশাপাশি দর্শক, আমি অনুষ্ঠান শেষ করবো, তার আগে একটা কথা বলি। আমি গতকাল একটি ইন্টারভিউ প্রচার করেছিলাম নৌবাহিনীর একজন কর্মকর্তার, লেফটেন্যান্ট ইন্তিসার ইনজামাম, তাকে বরখাস্ত করা হয়েছে, যিনি 5ই আগস্ট যার বক্তব্য আসলে মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল, ইউনিফর্ম পরে তিনি সবাইকে আহ্বান করেছিলেন, তাকে বরখাস্ত করা হয়েছে। এরপরে বট বাহিনীর থেকে শুরু করে নানা রকম ভাবে বলা হচ্ছে তার স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেছিল, সেটা থেকে বাঁচার জন্য তিনি এরকম একটা স্ট্যান্ডবাজি করেছেন। আরে ভাই, বউ যদি মামলা করে বা নারী ঘটিত কোনো বিষয় যদি থাকে, তার কি হবে? হাইস্ট বরখাস্ত হবে, হাইস্ট 1 বছরের জেল হবে। তো ইউনিফর্ম পরে হাসিনার বিরুদ্ধে সৈনিকদেরকে যুদ্ধে নামার আহ্বান, তো তাদের তো হাসিনা না পড়লে তো 7 দিন পরে তার ফাঁসি দিত, যে রাষ্ট্রদ্রোহের মামলায়। সেটা চাকরি বাঁচানোর জন্য এই স্ট্যান্ডবাজি করবে, যে স্ট্যান্ডবাজি তাকে ফাঁসির দড়ির দিকে নিয়ে যাবে। তো আমি এটা নিয়ে আজকের এই ঘটনাটা না ঘটলে আজকে কথা বলতাম। আমাদের কাছে বিস্তারিত তথ্য আছে, নৌবাহিনী প্রধানেরও আছে, নৌবাহিনীর ওই যে ডিরেক্টর ইন্টেলিজেন্স এই মালেরও বহু কিছু আছে। আমরা এগুলো নিয়ে আসবো, তার বিরুদ্ধে কি অভিযোগ, এগুলো নিয়ে আমি আশা করি আজকে আপনাকে অনলাইনে একটা ক্লু দেই, ওটা নিয়ে ইনভেস্টিগেট করতে পারবেন। জি, নেভাল চিফ আমার ক্যালকুলেজের বড় ভাই, উনি শেখ হাসিনাকে মানি লন্ডারিং করতে, মালদ্বীপে মানি লন্ডারিং করতে সাহায্য করেছেন। এরকম তথ্য আছে আমার কাছে। হ্যাঁ, এত স্মার্ট হয় না, এত সৎ শাস্তে যায় না, এত মহান শাস্তে যায় না, কে কত বড় মহান এগুলো আমরা জানি। কর্নেল মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আলোচনা শুনলেন জেনারেল ওয়াকারের অফিসার্স অ্যাড্রেস। আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম, হয়তো কিছু প্রসঙ্গ বাদ পড়েছে, আমরা এগুলো আরো কনক্লুসিভ আলোচনার চেষ্টা করবো, ইনক্লুসিভ আলোচনার চেষ্টা করবো। তবে আওয়ামী লীগকে নিয়ে কোনো ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে হবে না, যেটি জেনারেল ওয়াকার ভাবছেন। রিফাইন্ড আওয়ামী লীগও আসবে না, যেটি তিনি আকারে ইঙ্গিতে করতে চাচ্ছেন। তবে ডক্টর ইউনূসকে বলবো, এই যে অবাধ্য আচরণ যে করছেন প্রজাতন্ত্রের একজন কর্মচারী, সেই ব্যাপার